সেমিকোলন। তাহলে ব্যাপারটা কি আসছে? লো ফাই পেন বন্ধনীতে বলা হয়েছে না থামিতে, কমা ও উদ্ধরণ এক বলিতে যতক্ষণ, একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিকোলন। কত মজা! তার মানে লো ফাই পেন বন্ধনীতে আমাকে একদমই থামা যাবে না। কমা এবং উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক বলিতে যত সময় এক, এক এই বলতে যত সময়, এক বলতে যত সময় ঠিক ততটুকু সময় আমাকে থামতে হবে। একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিকোলন, অর্থাৎ সেমিকোলনের ক্ষেত্রে এক এক বলার দ্বিগুণ সময় থামতে হবে। সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ সময় পর্যন্ত থামতে হবে, অর্থাৎ এক 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 এক। পরীক্ষায় কিন্তু এভাবে আসবে। পরীক্ষায় আসবে যে সেমিকোলনে কত সময় থামতে হয়? ১ সেকেন্ড? থামতে হবে না? এক বলার দ্বিগুণ সময়? কোনটিই নয়। অ্যান্সার দিয়ে দেবেন। আপনারা তো শিখেই গেলেন। লো ফাই পেন বন্ধনীতে বলা হয়েছে না থামিতে, কমা ও উদ্ধরণ এক বলিতে যতক্ষণ, একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিকোলন। তার মানে কিন্তু হয়ে গেল পড়াটা। এখন কথা হচ্ছে, আপনাদের কি প্রশ্ন আসে নাই মনে? আল্লাহ, দাড়ির কথা বলল না, তারপর ড্যাশ ছিল, কোলন ড্যাশ ছিল, এগুলো তো ভাইয়া বলল না। ভাইয়া টেনশনের কোনো কারণ নাই, যা বলি নাই সব ১ সেকেন্ড। দাড়ির কথা কি বলেছি? বলি নাই, তার মানে এটা ১ সেকেন্ড থামতে হবে। প্রশ্নের কথা কি আমি বলেছি? বলি নাই, তার মানে এটাও ১ সেকেন্ড থামতে হবে। বিস্ময়, কোলন, কোলন ড্যাশ ড্যাশ, এগুলা কিচ্ছু বলি নাই কবিতার মধ্যে। ব্যাস, যা যা কবিতার মধ্যে আমি বলি নাই সেইগুলা চোখ বন্ধ করে ১ সেকেন্ড থামতে হবে। তাহলে এর পরের থেকে যদি প্রাইমারিতে প্রশ্ন আসে বা অন্য কোনো জায়গায় প্রশ্ন আসে যে কোনটায় কত সময় থামতে হয়, আপনাদের কি আর কখনো ভুল হবে? হবে না। শিক্ষালয় গ্রুপের কারো ভুল হবার কোনো সুযোগ নেই। আপনারা রেগুলার ক্লাস করবেন, এরকম ধরনের শর্টকাট টেকনিক মাথার মধ্যে এসে জ্যাম হয়ে আছে সবগুলো শেয়ার করবে আস্তে আস্তে। আর আমি এই চ্যানেলটাতেই দিয়ে দিব, আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আহ, তো হচ্ছে, তাহলে আমি কি বললাম? আমাদের কবিতাটা কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে। লো ফাইপেন বন্ধনীতে বলা হয়েছে না থামিতে, কমা ও উদ্ধরণ এক বলিতে যতক্ষণ, একের দ্বিগুণ মানে একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিকোলন। এবার কিন্তু আমি বলিনি কি কি, সেটা সেটা একটু দেখতে হবে না? যেমন আমরা বাকি কি কি ছিল, যেমন দাড়ি, প্রশ্ন, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ ড্যাশ, এগুলো আমরা কবিতার মধ্যে ব্যবহার করি নাই। এই কারণে এগুলো হচ্ছে ১ সেকেন্ড করে থামতে হবে, অর্থাৎ কবিতার মধ্যে যেটা আমরা ব্যবহার করা হয়নি, যেটা বা ব্যবহার করি নাই যেগুলো, সেগুলো জাস্ট ১ সেকেন্ড করে থামবো, বাস, হয়ে গেল। আর দেখেন, ড্যাশ চিহ্নটা কিন্তু, যখন আমরা ড্যাশ চিহ্নের কথা বলবো, দেখেন ড্যাশ চিহ্নটা কিন্তু লম্বা কত একটু, কিন্তু এই যে লাল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইফেন চিহ্ন, ইলেক চিহ্ন, ছোট মানে সরি ইলেক না, ইলেক মানে লোপ, মানে হাইফেন চিহ্ন কিন্তু এটা, ঠিক আছে? এই যে রেড কালারে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইফেন। তো যাই হোক, আমি বোঝানোর স্বার্থে আর কি এখানে এটা দিয়েছি যে আপনার ড্যাশ চিহ্নটা বড় হবে, হাইফেন চিহ্নটা খুব ছোট হবে। তাহলে আমাদের ছন্দটা মনে আছে তো? কে বলতে পারবে? কে বলতে পারবে? লো ফাইপেন বন্ধনীতে বলা হয়েছে না থামিতে, দাড়ি, তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা বলেছিলাম, কমা ও উদ্ধরণ এক বলিতে যতক্ষণ, একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিকোলন। এর মধ্যে আমার পড়া শেষ। আর যেগুলো যেগুলো বলি নাই সবকটা ১ সেকেন্ড। মানে পড়াটা যে কত মজার হতে পারে আসলে, আমি প্রতিটা ক্লাস এরকম ভাবে মজার করে যদি উপস্থাপন করতে না পারি, তখন বলবেন যে ভাইয়া আপনার ক্লাসটা মজা হয় না। কিন্তু আমি ক্লাসে বলবো, ওটা কিন্তু আপনার পরীক্ষার হলে ভালোভাবে অ্যাপ্লাই করে আসতে হবে, তখনই কিন্তু আমি সার্থক। এর পূর্বে কিন্তু আমি সার্থক নই। এজন্য অবশ্যই পরীক্ষার হলে ভালোভাবে আনসার করে আসবেন। নেক্সট যে জিনিসটাতে আমাদের বারবার ভুল যায়, মাত্রাহীন শব্দ কয়টি, মানে মাত্রাহীন বর্ণ কয়টি, অর্ধমাত্রা বর্ণ কয়টি, পূর্ণমাত্রা বর্ণ কয়টি। আমরা কিন্তু জানি যে ৩২টি, ১০টি, ৮টি এরকমই অ্যান্সার হবে, কিন্তু কোনটার যে কোনটা এইটা কিন্তু আমাদের মনে থাকে না। এটা আমি খুব দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ১ সেকেন্ডের মধ্যে বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, মাত্রাহীন বর্ণ কয়টি? দেখেন, মাত্রাহীন যখন বললাম তখন শেষে কি আছে? হীন আছে। হয় দীর্ঘী দন্ত ন হীন। হীন মানে কি? মাত্রাহীন মানে মাত্রা নাই। হীন মানে কি? হীন মানে নাই। হীন মানে কি? হীন মানে হচ্ছে নাই, মানে জিরো। হীন মানে কি? নাই। নাই মানে কি? জিরো। জিরো মানে কি? শূন্য, তাই তো? তার মানে মাত্রাহীন শব্দটা ৩২টি হবে নাকি ৮টি হবে নাকি ১০টি হবে? দেখেন, চিন্তা করে দেখেন। ১০-এর মধ্যে কি আছে? শূন্য আছে। মাত্রাহীনের মধ্যেও শূন্য আছে। মাত্রাহীন মানে শূন্য। আবার ১০-এর মধ্যেও শূন্য আছে। শূন্য মানে নাই। ব্যাস, মাত্রাহীন মানে ১০টি বর্ণ। মানে ১০টি বর্ণ কি হয়েছে? মাত্রাহীন হয়েছে। দেখেন কিভাবে, দেখেন মাত্রাহীন বর্ণে ১ এবং ০, এটা হচ্ছে
মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। কিভাবে মনে রাখবো? মাত্রাহীন মানে হীন মানে নাই, আবার জিরো মানেও নাই। তার মানে জিরো আছে কোনটাতে? যেটা মাত্রাহীন সেইটাতে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাত্রাহীন বর্ণ কয়টি, বলবেন 10টি। আচ্ছা, পরে কি হলো 6, 4, ওটা আমি পরে বোঝাবো। হ্যাঁ, আগে ব্যাপারটা বলি। পূর্ণ মাত্রা কয়টি? এইটা কিন্তু আমাদের আর প্যাচ লাগবে না, কারণ পূর্ণ মাত্রা মানেই হচ্ছে 32টি। এটা আমাদের কারো ভুল হয় না, কারণ পূর্ণ মাত্রাটা বড় সংখ্যা বোঝাচ্ছে তো, 32টি। এটা প্যাচ লাগে না। কিন্তু আরেকটা হচ্ছে বাকি থাকে অর্ধমাত্রা। আমাদের প্যাচ লাগতে হচ্ছে 8 এবং 10-এর মধ্যে, যে কোনটা হবে। আজকের পর থেকে আর প্যাচ লাগবে না। মাত্রাহীন মানেই হচ্ছে 10, আর আর অর্ধমাত্রা মানেই হচ্ছে 8। কারণ 10টি আর 8টির মধ্যে যে কোনো একটা যেহেতু অ্যান্সার, তাহলে আমাদের কোনটা হবে বুঝতেই পারছি। মাত্রাহীন মানে যদি 10 হয়, তাহলে অর্ধমাত্রার 8টি হবে। এইবার পরীক্ষা একটু এক্সেপশনাল। বিসিএস এ কিন্তু আবার এইভাবে মাত্রাহীন বর্ণ কয়টি, এত ইজি কোশ্চেন বিসিএস এ আসবে না, এগুলো প্রাইমারিতে আসবে। কিন্তু বিসিএস এ যে কোশ্চেন গুলো একটু আসে এভাবে, যে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি বা মাত্রাহীন স্বরবর্ণ কয়টি। এই ক্ষেত্রে আমাদের টেকনিকটা হচ্ছে এইভাবে মনে রাখবেন। 10 মানে কি, আমরা কিন্তু একটু আগে শিখে নিলাম যে মাত্রাহীন মানে 10, পূর্ণ মাত্রা মানে 32, অর্ধমাত্রা মানে হচ্ছে 8টি। এগুলো কিন্তু আমরা শিখে নিয়েছি। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো এভাবে। 10 মানে হচ্ছে 6 আর 4-এ কত হয়? 10 হয়। 6 আর 4-এ কত হয়? 10 হয়। আচ্ছা, 32, 26 আর 6 কত হয়? 26 আর 6, 26 আর 6 32 হয়। আচ্ছা, বলতো 8 কততে হয়? 7 এবং 8, 7 এবং 1 যোগ করলে কত হয়? 8 হয়। 7 এবং 1 8 হয়। তাহলে 7 আর 1 8। এভাবে মনে রাখবো যে 10 মানে হচ্ছে 6 আর 4 10। এখন কথা বলেন তো, সেটা হচ্ছে, বলুন তো, বাংলায় যে বর্ণগুলো আছে, স্বরবর্ণের সংখ্যাই বেশি নাকি ব্যঞ্জন বর্ণের সংখ্যাই বেশি? আপনারা সবাই জানেন ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে বেশি। স্বরবর্ণ হচ্ছে মাত্র 11টা। তার মানে সংখ্যা যেটার বেশি সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সংখ্যা যেটার কম সেটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে 6 4 10, 6টা হচ্ছে বেশি সংখ্যা। 6 আর 4-এর মধ্যে বড় কোনটা? 6 হচ্ছে বড়। তার মানে মাত্রাহীন 6টি কি? 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। আর স্বরবর্ণ কয়টি? 4টি। কারণ ছোট সংখ্যা, যে ছোট সংখ্যা মানেই হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ 11টি। এর মানে আমরা কাউন্ট করব, ছোট সংখ্যা মানেই হচ্ছে স্বরবর্ণ। কত মজা! পড়া যে এত মজার হতে পারে। দেখেন, পূর্ণ মাত্রা আমরা কিন্তু একটু আগেই জানলাম, পূর্ণ মাত্রা মানে 32টি। 26 এবং 6 যোগ করলে কত হয়? 32 হয়। 26 মানে কি? বড় সংখ্যা। বড় সংখ্যা কি স্বরবর্ণে হয় না ব্যঞ্জন বর্ণে হয়? অবশ্যই ব্যঞ্জন বর্ণে, কারণ 39টি ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ মাত্র 11টা। কোথায় 11, কোথায় 39? তার মানে বড় সংখ্যা যেটার হবে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ হয়। তার মানে 26টা কি হবে? 26 হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি ব্যঞ্জন বর্ণ? পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ, তাই না? আচ্ছা, বাকি থাকছে 6। 6টা তাহলে কি? স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণ, মানে স্বরবর্ণের হচ্ছে পূর্ণ মাত্রা। স্বরবর্ণের পূর্ণ মাত্রা কয়টি? 6টি। স্বরবর্ণের পূর্ণ মাত্রা কয়টি? 6টি। স্বরবর্ণের পূর্ণ মাত্রা কয়টি? 6টি। এবার হচ্ছে অর্ধমাত্রা। 7 এবং 1 যোগ করলে 8 হয়। তাহলে 7 হচ্ছে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা, আর 1 হচ্ছে স্বরবর্ণের মানে অর্ধমাত্রা হয়ে গেল। কারণ বড় সংখ্যা মানি সেটাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলবো। আমরা এটা মনে রাখবো কিভাবে? 10 মানে 6 আর 4 10, 32 মানে হচ্ছে 26 আর 6 32, 8 মানে হচ্ছে 7 যোগ 1 কত হয়? 8 হয়। বড় সংখ্যাগুলো সব কি? ব্যঞ্জন বর্ণ, ছোট সংখ্যাগুলো সব স্বরবর্ণ। পড়া শেষ। আরেকটা জিনিস আছে যেটা পরীক্ষায় বারবার আসে, আমরা ভুল করি, বারবার আসে, ভুল করি। পরীক্ষায় আসে যে নিচের কোনটি আহ, বা আচ্ছা, প্রশ্ন আসে হচ্ছে ফলা কয়টি, বা ফলা কি কি, নিচের কোনটি ফলা নয়। মানে এই কোশ্চেন গুলো কিন্তু আসে, কিন্তু এগুলো আমরা বারবার ভুল পড়ি। বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা মানে ভুলে যাই, কিন্তু ভুলে যাবার সুযোগটা এবার আর নেই। ঠিক আছে, কিভাবে আমি দেখাচ্ছি। এইবার দেখুন, ফলা কয়টি এবং কি কি, এটা জাস্ট আপনারা কিন্তু জানেন যে অনেকেই বৃদ্ধ হয়ে মরে যায়, আবার অনেকেই কিন্তু যৌবনেই মরে যায়। হ্যাঁ, যৌবনে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারে। এমনি গল্প বলছি, পড়াটা আমি একটু পরেই বোঝাবো। মানে মানুষ বিভিন্ন ভাবে মরতে পারে, এটা বৃদ্ধ হয়ে মরতে পারে, কিন্তু আবার কেউ কেউ যৌবনেও মরতে পারে। তো যৌবনে যে মরে যায় তাকে আমরা কি বলি? আরে ছেলেটা যৌবনেই মরে গেল, যৌবনে মরলো। কি হলো? যৌবনে মরলো। যৌবনে মরে গেল মানে যৌবনে মরলো।
এই কথাটা জাস্ট মনে রাখতে হবে, যৌবনে মরলো, যৌবনে মরলো, যৌবনে মরলো, যৌবনে মরলো, যৌবনে মরলো, যৌবনে মরলো। প্র্যাকটিস করবেন, মানে এটা হচ্ছে প্র্যাকটিস করলে আপনার মানে কথার স্পিড বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনার একটা মুখে একটা ব্যায়ামও হবে। হ্যাঁ, যৌবনে মরলো, যৌবনে মরলো। দেখেন এখান থেকে আমরা যৌবন থেকে জ, ব থেকে ব, নে থেকে ন, মানে যবন, মরলো থেকে মরাল, যবন মরাল, যবন মরাল, যবন, ন মানে দন্তের ন। তার মানে ফলা কয়টি? 6টি। কি কি? জ ফলা, ব ফলা, ন ফলা, ন মানে তো দন্তের ন, ঠিক আছে। ম ফলা মানে মো, র ফলা মানে র দিয়ে, ল ফলা মানে ল দিয়ে। দেখেন ফলাগুলো আমি আবার টাইপিং করে আপনাদের এটা বোঝানোর জন্য এভাবে করেছি। আসলে এইগুলো, এই স্ট্রাকচার গুলো আমি মানে এভাবে আপনাদের জন্য টাইপিং করে করে ইয়ে করেছি। ভাগ্যিস আমি ছোটবেলায় টাইপিংটা শিখে নিয়েছিলাম, না হলে তো এই বোঝানো বোঝানো আমার জন্য অনেক কঠিন হয়ে যাইতো। বাংলা ইংরেজি টাইপিং দুইটাই কমপ্লিট করে রেখেছিলাম। তো যাই হোক, যবন মরাল এটা দিয়ে আপনারা মনে রাখবেন, পরীক্ষায় আসবে ফলা কয়টি, বলবেন 6টি। কি কি? যবন মরাল, সেকেন্ডের গতিতে বলে দেবেন। আমরা যেটা করি, এটা ছন্দ মনে না থাকলে যেটা হয়, মনে না থাকলে মো ফলা, আহ, জ ফলা, আর জন্য এই যে প্যাচ লেগে গেল। এই প্যাচ পরীক্ষার হলে এরকম প্যাচ লাগানো যাবে না। আমি যেটা বলবো সেটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে হবে, তখনই আমি সার্থক। আমি কিন্তু বারবার একটা কথা বারবার বলছি। হ্যাঁ, জবানা মরালা প্র্যাকটিস করবেন প্রতিটা দিন, জবানা মরালা, জবানা মরালা, জবানা মরালা। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের এই যে এতক্ষণ ধরে যে যে কয়েকটা পড়লাম, আপনি একটু প্র্যাকটিস করবেন। আর আগামী দিনে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমার কাছে মানে অনেকে কিন্তু রবীন্দ্রনাথের যে ছন্দগুলো মনেই রাখা যায় না, মানে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো মনে রাখা সম্ভবই হয় না। কিন্তু আমি এত সহজ মানে টেকনিক নিয়ে আসবো আপনাদের জন্য, যদি অন্যদের থেকে মানে বেস্ট না হোক, যদি বেটার না হয়েছে বা অন্যদের মতো যদি না হয়েছে আমার টেকনিকটা, মানে এটা আমি নিজেই তৈরি করেছি, যেটা আমি আপনাদেরকে দিব আগামী দিনে। এই মানে রবীন্দ্রনাথের যত উপন্যাস আছে, জাস্ট ছোট্ট কথাটা বললেই আপনার মুখস্থ হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে মুখস্থ হয়ে যাবে, ক্লাসে মুখস্থ করিয়ে দিব আমি। তারপর হচ্ছে নজরুলের 22টা উপন্যাস মনে রাখা খুবই কঠিন ব্যাপার, পরীক্ষায় বারবার বারবার আসছে আসছে এবং আসবে। কিন্তু আপনাদের এই জিনিসটাকে আমি আমার নিজের যে ছন্দটা আছে, নিজস্বতা বললে একটা কথা আছে, ওইটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মানে ক্লাসের মধ্যেই আপনাদের পড়া হয়ে যাবে, হতে বাধ্য। যে মনে করেন যে মুখস্থ তার হয়ই না, তারও হয়ে যাবে। আমি সবসময় শর্টকাট যখন নিয়ে আসি, তখন সেটা একদম সহজ করে পড়ার মতো করে নিয়ে আসি। ঠিক আছে। আগামীতে আমরা আরো কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই মানে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।